সবচেয়ে বড় যে খবরটি আজকে দিয়েছিলাম বিকেলে সেটি হলো ইরান মার্কিন বেজকে টার্গেট করে 4,000 কিলোমিটারের মিসাইল ছুড়েছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই খবরটি তো পেয়েছেন আপনারা না? একটু আবার রিপিট করি। সেটা হলো ভারত মহাসাগর মার্কিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বেজ। এখানে আমেরিকার B2 বোম্বার্স আছে, পাশাপাশি নিউক্লিয়ার বোমা আছে, বুঝছেন? তো সেই মার্কিন নিউক্লিয়ার প্রজেক্টকে টার্গেট করে ইরান দুটো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। এরপর পুরো ইউরোপের মাথা নষ্ট হয়ে গেছে, আমেরিকার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ ইরান এ যাবৎ 2000 কিলোমিটারের মিসাইল ছুড়েছে, এবার 4000 কিলোমিটার ছুড়েছে। এবং ইরান বুঝিয়ে দিয়েছে ইরান চাইলে খোদ আমেরিকার ভেতরেও অ্যাটাক করতে পারে। এটা হলো ইরানের বার্তা। এবং মার্কিন নিউক্লিয়ার প্রজেক্ট তো বুঝতে পারছেন, তার মানে ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস করলে ইরান কি করবে সেটা একটা ইঙ্গিত দিয়েছে। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো ইরান ইসরায়েল মিলে ইরানের নাতানজ পারমাণবিক প্রকল্পে হামলা করেছে। আপনারা জানেন যে এর আগে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে নাতানজ, ফোর্দো এবং ইস্পাহান 3টি পারমাণবিক প্রকল্পের উপর হামলা হয়েছিল। এবার আবারও এই দেশ দুটো নাতানজে হামলা করেছে। তবে তাসনিম নিউজ সহ আরো কয়েকটি গণমাধ্যম দাবি করেছে যে এখন পর্যন্ত সেখানে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি। যারা নাতানজের আশেপাশে আছেন তাদেরকে বলছেন টেনশনের কিছু নেই। প্রশ্ন হলো ইরানে বারবার পারমাণবিক সাইটগুলোতে কেন হামলা করা হচ্ছে, তারা আসলে চাইছেটা কি? 2 নম্বর ব্রেকিং খবর, আরব রাষ্ট্রের দুটো দেশ সৌদি আরব এবং আরব আমিরাত, কয়েকটি গণমাধ্যম মার্কিন গণমাধ্যম দাবি করেছে এই দেশ দুটো আমেরিকাকে প্রকাশ্যে বেচ দেওয়ার ঘোষণা দিতে পারে বা দিতে যাচ্ছে। অর্থাৎ এই দুটো দেশ চাইছে আমেরিকা এবার এই দুটো দেশকে ব্যবহার করে যেন ইরানে হামলা করে, এমন তথ্য কিছু গণমাধ্যম এসছে। যদি খবরটি সত্য হয়, আরবের জন্য এক অমানিসার দিন আসতে যাচ্ছে। আর আরবদের মূল শক্তি হলো পাকিস্তান। পাকিস্তান হলো আরবদের ভাড়া করা সন্ত্রাসী। একদম ওপেনলি বললাম, যারা পাকিস্তান ভালোবাসেন হয়তো কষ্ট পাবে। পাকিস্তান আরবদের ভাড়া করার সন্ত্রাসী। কিরকম? তাদের টাকা দিবে আর তারা ভাড়া কেটে লড়াই করবে। দুটো খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেই আমি অনেক সময় লাইভের প্রথম 5 মিনিটে, চেষ্টা করি গুরুত্বপূর্ণ দিতে, অনেক সময় একটু পরে দিই। তার দুটো কারণ হলো, যখন দেখি প্রথমে অনেক দর্শক ঢুকে যান তখন আমি এটা করি, যখন দেখি দর্শকরা একটু ধীরে ঢোকেন তখন অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে একটু কম গুরুত্বপূর্ণ খবর দিই। দুটোই আমি ব্যালেন্স করি মাঝে মাঝে। বাট অনেকের জন্য সবগুলো খবরই গুরুত্বপূর্ণ। মানে আমি বলছি যে এটা কম এটা বেশি, বিষয়টা এরকম না। অর্থাৎ আপনার জন্য হয়তো সবগুলি গুরুত্বপূর্ণ। এখন বিষয়টা কি, ইরানের প্রেসিডেন্ট যিনি মাসুদ পেজিশকিয়ান, তিনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমাদের প্রতিটি প্রতিবেশী দেশ আমাদের বন্ধু। ইরান প্রতিবেশীদের সাথে যুদ্ধ চায় না, ইরান তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। আমরা আশা করব প্রতিবেশীরা আমাদের শত্রুকে কোনো ঘাঁটি দেবে না এবং ইরানে হামলায় তারা সহযোগিতা করবে না। প্রয়োজনে আমরা প্রতিবেশীদের সাথে ডায়ালগ করব, তবুও তাদের সাথে আমরা যুদ্ধ চাই না, আমরা প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। অসাধারণ কথা বলেছেন। কেন বলেছেন? আসেন আরেকটা স্টেটমেন্ট শোনাই আপনাদের। সেটা হলো আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি, তিনি আজকে নতুন একটি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলছেন পাকিস্তান আমাদের পছন্দের একটি দেশ এবং বন্ধু রাষ্ট্র। আমার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি সবসময় বলতেন পাকিস্তানের হাত ছেড়ো না, পাকিস্তান ইরানের বন্ধু এবং খামেনির সবচেয়ে প্রিয় দেশের মধ্যে একটি পাকিস্তান। এই কথাটি কে বললেন? মুস্তফা খামেনি। কেন বললেন? আসেন এই বিষয়টা একটু বিশ্লেষণ করি। সৌদি আরব যুদ্ধে নামতে যাচ্ছে আরব আমিরাতকে নিয়ে, যে কথাটি একটু আগে বললাম যে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে ঘাঁটি দিতে যাচ্ছে আক্রমণের জন্য, এই খবরটি আপনারা জানেন। সৌদি আরব পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ডেকে নিয়েছিলেন। তিনি আসেন নাই, ডেকে নিয়ে আসেন, এই ছাগলের 13 নম্বর বাচ্চা দিঘায়, কান ধরে ডেকেছেন, চলে আসতে। গরিব দেশ তো। আসিফ মনির সুর করে চলে গেলেন। টাকা পয়সা আনতে হবে না, লুটপাট যতদিন সেনাবাহিনী থাকবেন ততদিন পেট ভারী করতে হবে। লুটপাট তো সেনাবাহিনী তো বসেই করা খুব সুবিধাজনক। বিভিন্ন অভিযোগ অজুহাত এটা সেটার নাম করে যুদ্ধ ছড়াবেন, সেনাবাহিনী মরবে, পাকিস্তানের সম্পদ নষ্ট হবে, কিন্তু লাভবান হবে কে? পাক সেনাবাহিনী আর পাকিস্তানের বর্তমান সরকার। এই যে ডোনাল্ড ট্রাম্প, সে হিস্টোরিতে আসে সেনাবাহিনীর, শুধু না পাকিস্তানের খেলাটা একটু পরে বলবো। তো পাকিস্তান এই যুদ্ধে জড়াবে সৌদি আরবের পক্ষে, এমন ইঙ্গিত পাওয়া গেছে। তো এই ইঙ্গিত পেয়ে ইরানের মুস্তফা খামেনি এবং প্রেসিডেন্ট দুটো স্টেটমেন্ট দিলেন আলাদা করে, এবং তিনি পাকিস্তানের নাম উল্লেখ করে মুস্তফা খামেনি বললেন যে আমার বাবা
পাকিস্তানকে খুব ভালোবাসতেন এবং বলছেন যে পাকিস্তানের হাত ছেড়ো না, পাকিস্তানের পাশে থেকো। এবং আপনারা জানেন কি না, হরমুজ প্রণালী দিয়ে অনেক দেশের তেল বন্ধ থাকলেও ইরান 3টি দেশের তেল রাস্তা ওপেন করে দিয়েছিল, একটি চীন, একটি বাংলাদেশ আর অন্যটি পাকিস্তান। বুঝতে পারছেন? তো এই যাত্রায় খামেনির পুত্র মুস্তফা খামেনি বার্তা দিচ্ছে পাকিস্তানকে যে তোমরা আমাদের সাথে লড়তে এসো না, তোমরা আমাদের ভালোবাসার দেশ, আর যদি লড়তে আসো ছাড়া হবে না। মার্কিনীরা পিটার ঠেলা পালাচ্ছে আর তুমি পাকিস্তান কয়টা পারমাণবিক নিয়ে বসে থাকবা, আমি তোমার সাথে যুদ্ধ শুরু করলে ভারত তোমাকে ল্যাংটা করে ফেলবে। অর্থাৎ ভারত তো এই মোক্ষম টাইমটিতে আসে, কারণ আমেরিকা ইসরায়েলের নেক্সট টার্গেট পাকিস্তান। তখন পাকিস্তানের পাশে কেউ দাঁড়াবে না, একটা কুকুরও দাঁড়াবে না, যেহেতু ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এই বিষয়টি আসিম মনিরকে বুঝতে হবে। সে নাকি কোরআনে হাফেজ, নাম্বার 1 ভণ্ড, কোরআনে হাফেজ নাকি সে তার সুবিধার জন্য ইমরান খানকে অবৈধভাবে এখনো জেলে ঢুকিয়ে রেখেছে। জানেন, ইমরান খানকে ঈদের নামাজটি পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। ইমরান খানের জন্য খাবার পাঠানো হয়েছে বাসায়, সেই খাবার পৌঁছতে দেয়নি। ইমরান খানের ঈদের নতুন পোশাকটি পর্যন্ত তার কাছে পৌঁছতে পারেনি ইমরান খানের কাছে। আইএসআই দিয়ে জেলখানা পুরো কন্ট্রোল করে রাখা হয়েছে। একটা দেশের সাবেক প্রধানমন্ত্রী এই মুহূর্তে পাকিস্তানের 90% মানুষের সবচেয়ে প্রিয় আস্থার ব্যক্তি ইমরান খান, তাকে ঈদের নামাজটি পর্যন্ত দেয়নি পড়তে। যেমন মসজিদুল আকসায় ওই দেশটি মুসলমানদের নামাজ পড়তে দেয়নি, আসিফ মনি শাহবাজ শরীফ সরকার সে কাজটি করেছে। কতটা লজ্জার বিষয় চিন্তা করতে পারেন? পাকিস্তানকে আমরা ভালোবাসি সেটা সামগ্রিকভাবে, কিন্তু যখন তারা আমাদের অস্তিত্বের সাথে বিরোধ করবে বা আমাদের অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করবে, ইমানের সাথে লড়াই করবে, মুসলমানদের সংকটে মুসলমানদের বিপদে না দাঁড়িয়ে শত্রুর এজেন্ডা বাস্তবায়ন করবে, সেই সময়টিতে আমরা কখনো পাকিস্তানকে সমর্থন করতে পারি না। এটি পাকিস্তান সৌদি আরবের পক্ষে না, এই লড়াইটা হবে পাকিস্তানের ইসরায়েল আমেরিকার পক্ষে। কারণ আরবরা দাঁড়িয়েছে দেশ দুটোর পক্ষে। এখন পাকিস্তানকে চিন্তা করতে হবে $2-4-5 বিলিয়ন জন্য তারা নিজের অস্তিত্ব বিক্রি করবে কিনা। ইতিমধ্যে আসিফ মনি শিয়া নেতাদের ডেকে ধমকি দিয়েছেন। কেন ধমকি দিয়েছেন জানেন? যাতে পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে সৌদির হয়ে এই শিয়া নেতারা দেশের মধ্যে কোনো গন্ডগোল না করে। কারণ ইতিমধ্যে 35 থেকে 36 জন পাকিস্তানি মারা গেছে খামেনিকে হত্যার পর বিক্ষোভ করতে গিয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে। জানেন তো আপনারা, মার্কিন কনসুলেট আগুন দেওয়া হয়েছিল, 36 জনের মতো মারা গেছে। কত ভয়ঙ্কর ব্যাপার বুঝেন? তো এই জন্য আসিফ মনি শিয়া নেতাদের ডেকে ধমকি দিয়েছেন যে আপনারা কোনো আওয়াজ করবেন না, যদি আপনারা ইরানকে সাপোর্ট করেন সব ইরানে চলে যান। আজকে পাকিস্তানের শিয়া নেতারা বক্তব্য দিয়েছে, আসিফ মনির তুমি রিটায়ার করলে পোশাক খুলে চলে যাবা, কিন্তু এই দেশে আমরাই থাকবো, তুমি এই দেশ থেকে বিদেশে নিয়ে আশ্রয় নিবা। যেমন বাজওয়া বা তার আগের সেনা প্রধানরা কেউ আর দেশে নেই, বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে, তুমিও নিবা। তুমি আমাদের বলার কে যে আমরা ইরানে চলে যাব? দেশ পাকিস্তান আমাদের, এই দেশ আমরা স্বাধীন করেছি শিয়া সুন্নি মিলে, তুমি আমাকে দেশ ছেড়ে যেতে বলার কে? কে বলছেন? শিয়া নেতারা। যদি পাকিস্তান এই যুদ্ধে জড়ায়, মনে রাখবেন, একদম কাগজে লিখে রাখেন, পুরো পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধে নেমে যাবে এবং খুঁজে খুঁজে সেনাবাহিনীকে পেটাবে। আর এই সুযোগটি কাজে লাগাবে ভারত, আফগানিস্তান। মনে রাখবেন, কারণ স্রোতের বিপরীতে দাঁড়ানো যাবে না। পুরো পৃথিবীর মুসলমানরা, আরবের মুসলমানরা পর্যন্ত খামেনির দেশের পক্ষে, আরবের পক্ষে না। জানেন, এখানে দেশ প্রেমের চেয়ে বড় হলো ইমানের দাবি, ইমানের প্রতি প্রেম। কারা কার পক্ষে লড়াই করছে এটা আমি এত ডিটেলস সোশ্যাল মিডিয়া বলবো না, আপনারা বুঝে নিয়েন। আসেন দ্বিতীয় খবরটি কি। ওমানের একজন সাংবাদিক আল জহুরি একটা স্টেটমেন্ট দিয়েছে, আজকে দেখলাম একটা গণমাধ্যমে তার বক্তব্য প্রচার করা হয়েছে। তিনি বলছেন আমেরিকা আরব রাষ্ট্রগুলোকে বলছে ইরান যুদ্ধের জন্য $5 ট্রিলিয়ন মার্কিন ডলার লাগবে। 5 ট্রিলিয়ন ক্যালকুলেটরে ধরবে কিনা দেখেন তো একটু ভালো করে। মিলিয়ন না, বিলিয়নও না, ট্রিলিয়ন। 5 ট্রিলিয়ন মার্কিন ডলার আরবের কাছ থেকে চেয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। অথচ এই যুদ্ধের জন্য পেন্টাগন রাষ্ট্রীয় কোষাগার থেকে $2 বিলিয়ন চেয়েছে। $2 বিলিয়ন চেয়েছে মাত্র পেন্টাগন যুদ্ধের জন্য, যুদ্ধের খরচ বহনের জন্য। আর ডোনাল্ড ট্রাম্প আরবের কাছ থেকে $5 ট্রিলিয়ন মার্কিন ডলার চেয়েছে। ব্যবসা কাকে বলে বুঝতে পারছেন? কি করবে? আরব তেল বেচবে, সেই টাকা ওদেরকে দেবে, আমাদের শ্রমিকদেরকে বেতন দিবে না। আমাদের শ্রমিকদের কম মূল্যে বাংলাদেশ, পাকিস্তান, মুসলিম দেশগুলোর, আমাদের দরিদ্র দেশগুলোর শ্রমিকরা সেখানে কি পরিমাণ পরিশ্রম করে আমি প্রবাস সফর করে দেখে এসেছি। তাদের দুঃখের গল্পগুলো আমি সচক্ষে দেখে এসেছি ভাই। সাংবাদিকতা করার জন্য অনেক দেশ ঘুরতে হয়েছে, অনেক কিছু নিজ চোখে দেখেছে, যেগুলো হয়তো অনেকে যারা জাননি তারা জানেন, যারা আমাদের প্রবাসীর ভাইরা আমার ভিডিও দেখছেন তারা হয়তো জানেন। ওদেরকে কি নির্মম ভাবে কষ্ট দিয়ে রাখা হয়, সেখানে কি আচরণ করা হয় আমাদের বাংলাদেশি মানুষের সাথে সেই সব দেশে। অথচ
ওরা শুধু তেল গ্যাস বিক্রি করে সেই টাকা তুলে দিচ্ছে এখন আমেরিকাকে 5 ট্রিলিয়ন। কল্পনা করতে পারবেন, এটা ক্যালকুলেটারে ধরবে না। ওমান এই তথ্য লিক করে দিয়েছে। ওমান বলছে কোনোভাবেই আমরা এই টাকা দেব না। ওমান এখন পর্যন্ত কিন্তু ইরানের পক্ষে দাঁড়িয়ে আছে। ওমানের জন্য একটা স্যালুট। বলছেন যে ওমান বলছে আমেরিকাকে, তোমাকে তোমরা যুদ্ধ শুরু করতে বলিনি, তুমি যুদ্ধটা শুরু করছো কেন? তুমি তো আমাদের সাথে যুদ্ধ শুরু করোনি, তুমি করছো ইসরায়েলের সাথে। তুমি যুদ্ধ শুরু করছো, আবার তোমার কারণে আমার দেশে ইরান হামলা করে আরব কান্ট্রিগুলোতে বিভিন্ন জায়গায় হামলা করছে, তেল রিফাইনিং বা ওয়াটার রিফাইনিং অথবা আমাদের বড় বড় কোম্পানির উপর হামলার ঘটনা ঘটছে। তুমি উল্টো টাকা আমাদের দিকে না দিয়ে আমাদের দিকে চাচ্ছ 5 ট্রিলিয়ন। পাগল পাইছ? কে বলছে? ওমান। বুঝতে পারছেন? আরবের বাকি দেশগুলো চুপ। আরব আমিরাত মূল শয়তানের গোষ্ঠী, এখান থেকে গুটি চালায়। আরব আমিরাত পুরো ডুপ্লিকেট ইসরায়েল। তার কাছে ইসরায়েল ছাড়া আর কোনো কিছু না। আরব আমিরাতের কাছে ফার্স্ট ইসরায়েল, আমেরিকার কাছে ফার্স্ট, আগে ইসরায়েল। আর মোহাম্মদ বিন সালমানের অবস্থানটা এখনো বোঝা যায় না। অনেকে বলছেন তিনি ইরানের পক্ষে আছেন, বাট কৌশলে ব্যাটিং করছেন, যেহেতু আমেরিকার সবচেয়ে টার্গেট থাকে সৌদি আরবের দিকে। অনেক কৌশলী হতে হয়, বিষয়টা আমি এখনো স্পষ্ট না, কারণ নানান রকম বক্তব্য আসছে পাকিস্তানকে মাঠে নামাবে, এটা করবে সেটা করবে, কিন্তু পাকিস্তান এখন নামেনি। আমরা আশা করব পাকিস্তান নামবে না। পাকিস্তান তার জনগণের দিকে আসিফ মনির দেখবেন, কারণ তিনি তো একজন ব্যক্তি, নির্দেশ দিয়ে সবকিছু করতে পারেন না। এটা পার্লামেন্টে ওঠেনি, সিনেটে ওঠেনি, এটা বিল উঠতে হয়। একটা যুদ্ধে এতদের যাবে কিনা? শুধু সৌদি আরব টাকা দিবে আর আসিফ মনিরা শাহবাজের দৌড় দিবেন? দুজন ব্যক্তির ইচ্ছে তো একটা দেশ চলে না, 25 কোটি মানুষের দেশ। তো এখন যেটা হচ্ছে যে ইরানকে মোকাবেলার জন্য আমেরিকা আরবদের কাছ থেকে $5 ট্রিলিয়ন চেয়েছে। আর আরব বলছে, মানে ওমান বলছে, তুমি যুদ্ধ বন্ধ করে চলে যাও, তোমাকে আমাদের দরকার নেই। আর ইরান চাচ্ছে এটাই, আরবরা যেন মার্কিনীদের খেদিয়ে দেয়, তাহলে যুদ্ধ থেমে যাবে। পাশাপাশি আরো ইন্টারেস্টিং খবর আসছে, ইরানকে প্রস্তাব দিয়েছে আমেরিকা। দেখেন কে যুদ্ধে হারছে কে জিতছে আমি আর বলবো না, আপনারাই বলবেন। আমেরিকা বলছে, ট্রাম্প বলছে, ইরানের উপর থেকে তেল রপ্তানি নিষেধাজ্ঞা আমরা তুলে নিচ্ছি, বা তুলে নিলাম, বা তুলে নেব শিগগিরই, এখনই। ইরান বিশ্ববাজারে তার 2 লক্ষ ব্যারেল তেল আছে বা আরো বেশি তেল আছে, এগুলো মার্কেটে ছেড়ে দেখ। ইরানের উপর 90 সালের পর থেকে একটার পর একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখা দেশটি বলছে ইরানের উপর থেকে আমরা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি তেল রপ্তানিতে। ইরান যেন এই তেলগুলো বিশ্ববাজারে ছেড়ে দেয়। কেন বলছে ট্রাম্প জানেন? কারণ হরমুজ প্রণালী বন্ধের কারণে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছে যদি আর 1 মাস যুদ্ধ চলে, তেলের দাম 180 ফি ব্যারেল বেড়ে যাবে। বাংলাদেশ না, দরিদ্র দেশগুলো শিল্প কারখানা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, দেখবেন। এখন বলছে ট্রাম্প যে তোমার উপর থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কথা, তাই না? ইরান যদি যুদ্ধে হেরে যায়, আমেরিকা যদি জিতে যায়, তো আমেরিকা তো আর নতুন করে ইরানকে দেবে নিষেধাজ্ঞা। কিন্তু আমেরিকা বলছে ইরানের উপর থেকে আমরা তেল রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি, ইরান এখন থেকে বিশ্ববাজারে তেলগুলো বিক্রি করুক। আমেরিকান বিশেষজ্ঞরা বলছে ইরান যদি 1 মাস তাদের তেল বিক্রি করতে পারে এই মুহূর্তে, তারা 8 থেকে 9 বিলিয়ন মার্কিন ডলার 1 মাসে কামাতে পারবে। ইরান কি বলছে জানেন? হে আমেরিকা, তোমার এই অনুগ্রহ আমাদের লাগবে না, আমার কাছে এত তেল নাই, তুমি বলছো আমি তেল বিক্রি করবো। এটা ইরান, এটা বাংলাদেশ পাকিস্তান না, লুবি রাষ্ট্র না। বলছি যে আমার কাছে এত তেল নাই বিক্রি করার মতো, কারণ ইরান চাচ্ছে সংকটে ফেলতে আমেরিকাকে। তেল বিক্রি করলে সংকট দূর হয়ে যাবে। ইরান বলছে যারা আমার দেশ থেকে তেল নিতে চাও আসো, এসে আগে আমাকে টাকা দাও, ডলার দাও, ইওয়ান দাও, রিয়েল দাও, ওকে? আগে চুক্তি করো, আমাকে আগে টাকা দাও, দেওয়ার পর আমি তোমাকে বলে দিব 2 মাস বা 3 মাস বা 4 মাসের পর আমি তোমাকে তেল দেবো। তুমি আসবা ট্যাঙ্ক নিয়ে, আমি তেল ঢুকাই দেবো, এটা সম্ভব না। আমাকে তেল তুলতে হবে, রিফাইন করতে হবে, তোমাকে দিতে হবে, তাই তো? আগে আমাকে টাকা দাও। এই টাকাটা ইরানের দরকার কেন? যুদ্ধ চালাবে। কিন্তু আমেরিকা যে বলছে তোমার জমানো তেলটা মার্কেটে ছেড়ে দাও, এটা ইরান রাজি না। মানে কেমন ঘাউরা দেশ ইরান, বুঝছেন? এবার আমেরিকা তো আর নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে বিশ্ববাজারে তেল বিক্রির জন্য। ইরান বলছে আমার কাছে তেল নাই, যে তেল আছে এটা তো চিনি নিচ্ছি। চীন আগামী 1 বছরের তেল মজুত করে রাখছে ইরান থেকে নিয়ে, বাকিটা মার্কেট করছে কে? রাশিয়া। এই মুহূর্তে ইরান যদি তেল না দেয় আর হরমুজ বন্ধ থাকে, পুরো ইউরোপ ট্রাম্পের মাথা কাঁঠাল ভাঙবে। ট্রাম্প নতুন করে ইউরোপকে বা নেটোকে থ্রেট দিল, বলল হে নেটো, তুমি তো আমার বিপদে পাশে আসোনি, মনে রেখো আমি শিগগিরই গ্রিনল্যান্ড দখলে যাচ্ছি, আমি কবজা করবো গ্রিনল্যান্ড, তখন আমাকে পাশে পাবে না। নেটো বাঁচিয়ে রেখেছে আমেরিকা এবং নেটোর অর্থনৈতিক ভিত্তি আমেরিকার, সে দাবি করছে তোমরা আমার ডাকে আসোনি, এখনো সময় আছে, আসো আমার সাথে, আসো, হরমুজ খুলে দেই। আর তোমরা যদি না আসো,
গ্রিনল্যান্ড আমি দখলে নেব, ব্ল্যাকমেইল করছে, বুঝছেন? ইউরোপ এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে যেতে রাজি হয়নি, এই যুদ্ধে ঢুকতে রাজি হয়নি, কারণ ইউরোপ জানে এই যুদ্ধ শুরু করে ন্যাটোর কাছ থেকে বা ইউরোপীয় দেশের টাকা দিয়ে আমেরিকা যুদ্ধ করবে আর অস্ত্র বিক্রি করবে। কারণ ইরান ইউরোপে আবার হিট করবে, ইউরোপে যখন হিট করবে আমেরিকা বলবে নেই অস্ত্র নেই, 3 টাকাটা 10 টাকায় নেয়, 10 টাকাটা 30 টাকায় নেয়। $5 ট্রিলিয়ন আরবের থেকে আমেরিকা চেয়েছে। কেন চেয়েছে জানেন? তারা শুধু টাকা নিবে না, আবার কয়েক ট্রিলিয়ন টাকার অস্ত্র বিক্রি করবে আরবের কাছে। তো আরব আমেরিকার থেকে বা ইসরায়েলের থেকে অস্ত্রগুলো নিয়ে আরবের লাভ কি? সে তো ইরানের বিরুদ্ধে 1 সেকেন্ড টিকে থাকতে পারবে না। প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, রাডার সিস্টেম ধ্বংস করে ফেলেছে ইরান হিট করে। এতদিন ধরে আরবরা পেট্রোডলার দিয়ে যে অস্ত্রগুলো কিনেছে কোথায়? আমরা তো দেখছি না আরবকে। তো এই পরিস্থিতিতে এখন আমেরিকা যুদ্ধ বন্ধের কৌশল বাতলাচ্ছে। তারা বলছে আমরা ইরানের উপর থেকে ওটা তুলে নিচ্ছি, ওটা তুলে নিচ্ছি, ইরান যেন আস্তে করে আপোষে চলে যায়। ইরান বলছে না, ইরান এই যুদ্ধটা আরো 6 মাস টানবে, পুরো পৃথিবীকে অস্থিতিশীল করে ফেলবে, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে ফেলবে। ইউরোপ আফ্রিকার কোনো এশিয়া বলে কিছু থাকবে না, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মোড়লগিরি চলবে। ইরান খেলতেছে এখন হাই থটে। এই মুহূর্তে কোনো মুসলিম দেশের উচিত হবে না ইরানের সাথে লড়াই করা। তুমি যে কাজটি পারোনি সে কাজটা ইরান করছে, তাকে নেপথ্যে পারলে সমর্থন করো, তার পথে বাধা দিও না, কারণ আগামী দিন ওই দুটো দেশ তোমার ঘাড়ে এসে চাপবে। পাকিস্তানকে ভারত দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করছে কি পাকিস্তানকে জানে না ওই দেশটি, এবং ভারতে আরেকটি বেস চাইছে আমেরিকা। এটা আপনি তুলসী গাবার তাদের গোয়েন্দা প্রধানের খবরটি পেয়েছিলেন তো নিঃসন্দেহে, আমি দিতে ভুলে গিয়েছিলাম। সে বলছে পাকিস্তান আমেরিকায় আক্রমণ করার মতো মিসাইল তৈরি করছে, এখনই পাকিস্তানকে ধরতে হবে, তাদের পারমাণবিক নিয়ে নিতে হবে পাকিস্তানের কাছ থেকে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার বলছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প ডেকে 2 দিন ভাত খাওয়াইছেন, আসিফ মনিরকে শাহবাজ শরীফকে পাশে বসাইছেন, তারা খুশিতে গদগদ, আমাদের ইউনুসের মতো। যে দেশে আমেরিকার ঘাঁটি থাকে সেই দেশের আর বিপদের প্রয়োজন হয় না, যেটা আরবরা এখন হারে হারে টের পাচ্ছে। দর্শক, শেষ সময় আবার বলছি ঈদ মোবারক, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।